খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশ লোকে লোকারণ্য। তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আয়োজন। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি ৩ জন খালাস, যুগান্তকারী রায় আখ্যা আইনজীবীদের। অতি অল্প সময়ের মধ্যে আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নিম্ন আদালত অতি দ্রুত বিচার করেছেন যে এইরকম একটি বিচার স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে। আগামী অর্থ বছরের এডিপির আকার হচ্ছে 2,30,000 কোটি টাকা। কাল এনএসএ সভার চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশিদের জন্য নতুনভাবে কয়েক দেশে ভিসা বন্ধ, সীমিত কিছু গন্তব্য। সরকারকে উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ পর্যটন সংশ্লিষ্টদের। এই ইলিগাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে, এটাকে কঠিন হাতে দমন করা, কারণ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। খুলনায় চলছে বিএনপির তারুণ্য সমাবেশ। এতে অংশ নিয়েছেন খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দুই বিভাগের সমন্বয়ে তো এই সমাবেশ, প্রধান অতিথি সমাবেশস্থলে পৌঁছেছেন কিনা জানাবেন, আর লোক সমাগম কেমন দেখছেন সেই তথ্যও দেবেন। কিছু সময় আগেই যে নেতাকর্মীরা রয়েছে তারা মাঠে উপস্থিত হয়েছে এবং যে ঢাকার কেন্দ্র থেকে যে সমস্ত নেতারা এসেছে তারাও মঞ্চে হাজির হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে সমস্ত নেতারা এখানে হাজির হয়েছে, সমস্ত নেতাকর্মীরা হাজির হয়েছে। অর্থাৎ আজকে তারুণ্যের সমাবেশকে ঘিরে আপনি জানেন যে খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয় মূলত আজকের অনুষ্ঠান এবং আজকের যে বিষয়টি রয়েছে তারা এখান থেকে ফিরেছে। অর্থাৎ বিএনপি ঘোষিত যে ৩১ দফা বাস্তবায়নে তারা সহযোগিতা, তাই নয়। এবং এখান থেকে তারা মনে করেছে যে তরুণরা আগামীর ভবিষ্যৎ এবং এই মধ্যে দিয়ে তরুণদের চোখে আগামী বাংলাদেশ তারা দেখতে চায়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা থাকবেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মোল্লা। এবং ইতিমধ্যে ঢাকা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল যে জেলা থেকেই দেখেছি আমরা নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং সার্কিট হাউসের যে মাঠটি রয়েছে সেই মাঠটি মোটামুটি পূর্ণ অপেক্ষা করছে নেতারা কি ধরনের দেয় এবং কিন্তু এখনো শুরু হয়নি কলি। যারা স্থানীয় নেতারা রয়েছে তারা 2 বক্তব্য দিয়ে সঙ্গীত পরিবেশন অবস্থান করছেন। অর্থাৎ যে মঞ্চটি রয়েছে সেটি এখনো পর্যন্ত নেতাকর্মীরা যে আসন গ্রহণ করবে সেটি কিন্তু তারা করেনি। আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং সভাপতিত্ব করবেন ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এবং আমরা যেটুকু জানতে পেরেছি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির দুজন আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন। এবং অনুষ্ঠান ইতিমধ্যে সঞ্চালনা শুরু করেছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতারা কিন্তু মঞ্চে আসতেছে। তা আগেই বলেছি যে মূল যে অনুষ্ঠানটি সেটি কিন্তু এখনো শুরু হয়নি, সেটি কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে।
তো এখান থেকে যে বক্তব্য আসবে, যারা মনে করেন যে তারুণ্য আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা এইখান থেকে ফিরে দিয়ে নেতৃত্ব দিবেন এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা বিশেষ ভূমিকা রাখবে এবং এই দেশের যে সমস্ত অধিকারগুলো রয়েছে তরুণদের মাধ্যমে সেই অধিকারগুলো আদায় তারা সচেষ্ট থাকবে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর। বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতি করলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, জুলুম নির্যাতন করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে, এমনটাই বলছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ের সদস্য ফর্ম বিতরণ এবং নবায়ন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় আমির খসরু বলেন, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। এছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসর যারা ছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপির অভিজ্ঞতা সম্পন্ন দল, কোনো ষড়যন্ত্রই দলটির অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না। পরে প্রথম নবায়ন কার্যক্রম হিসেবে আমির খসরু সদস্য নবায়ন করা হয়। মাসব্যাপী চলবে এই কার্যক্রম। হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসেই শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এসানুল হক সামাজি বলেছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ালো এই মামলাটি। সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। প্রধান আসামি হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত, আর তার পরিবারের 3 সদস্যকে খালাস দেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। 13 মার্চ আসিয়ার মৃত্যুর 1 মাস পর 13 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রায় ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে আদালত সময় নিয়েছেন 14 কার্যদিবস। এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর সাজা কার্যকর হতে পেরুতে হবে বেশ কিছু আইনি প্রক্রিয়া। নিয়ম হলো যে 7 কার্যদিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্যদিবসের হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্টে যে সাজা বহাল রাখে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্ট আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে, তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে। বিচারে আসামিদের বক্তব্য শুনেছেন আদালত। কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না, তাই লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে পরিচালিত হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয় ঢাকায়। 13 মার্চ পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। রায় হলো, যে রায় শোনার অপেক্ষায় ছিল সারা দেশ। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে অন্যরকম নজির স্থাপন করলেন আদালত। এই সাজা কার্যকরের আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা।
মাত্র 14 কার্যদিবসে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেউ কেউ। আইনজীবীরা বলছেন এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। অভাবের সংসারে আনন্দ বা আপ্যায়নের উপলক্ষ হতে পারত বোনের শ্বশুর বাড়ি। ছোট্ট কোনো উপহার মন ভরাতে পারত আসিয়ার, কিন্তু ক্ষণজন্মা শিশুটির ভাগ্যে আনন্দের জায়গায় লেখা হয়েছিল চরম নিষ্ঠুরতার গল্প। সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে, আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী ও দেবর। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য, এই উপমহাদেশের জন্য। এটি থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। এটি শুধুমাত্র বিচার হয়ে একজনকে ফাঁসি দিয়েছে এই জন্য বলছি না, আমি এই জন্য বলছি একজনের যেরকম সাজাও হয়েছে একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি অভিযোগ। বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। পাশাপাশি শুধু এ মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। নারী শিশু নির্যাতন দমন আইনে 15 দিনের তদন্ত এবং 90 দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ মামলায় প্রকৃতপক্ষে দেওয়া হচ্ছে না, এবং এই ক্ষেত্রে নারী ও শিশুরা অত্যন্ত বিপাকের শিকার হচ্ছেন। তারা দিনের পর দিন বিচার পাচ্ছেন না এবং হয়রানির শিকার হচ্ছে। শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার হওয়াতে এই বিষয়টা পরিষ্কার যে সরকার বা আদালত চাইলে বিশেষ বিশেষ মামলায় তারা বিশেষ ট্রিটমেন্ট দিতে পারে, অর্থাৎ তারা তাড়াতাড়ি করতে পারে। তবে আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এর আগে 2020 সালে মোংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কর্মদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই বছরের অক্টোবরে বন্দরনগরীতে ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বলা হচ্ছে আসছে অর্থ বছরের বাজেট লোক দেখানো হবে না, লাগাম টানা হচ্ছে অর্থের অপচয়, আর সেজন্য কমানো হচ্ছে উন্নয়ন প্রকল্প। সেই সাথে এডিপিতে বরাদ্দ কমেছে 35,000 কোটি টাকা। আগামীকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকার এডিপি। পরিকল্পনা কমিশন বলছে জিডিপির প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা এডিপি তৈরি হয় বিগত সরকারের আমলে। তখন প্রকল্প ছিল 2,500-এর বেশি, যার মধ্যে অনুমোদনহীন হিসেবে শুধু তালিকায় ছিল 921টি। এর বাইরে এমপিদের আবদারের প্রকল্প তো ছিলই। ফলে দায়িত্ব নিয়ে এমন অসংখ্য প্রকল্প বাস্তবায়নের চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। কাজ শুরু করতে নামমাত্র বরাদ্দ পাওয়া প্রকল্প নিয়ে জটিলতা হয় সবচেয়ে বেশি। তবে আসছে বাজেটে সেই সুযোগ আর থাকছে না। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে 1,500 প্রকল্পের, যার 3 ভাগের 2 ভাগই বাদ পড়তে পারে। কিছুটা কমিয়ে এডিপির আকার ধরা হতে পারে 2,30,000 কোটি টাকা। এর মাঝে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। জানালেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ আগের সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন লক্ষ্য এখন তামাদি, তাই গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের বিভিন্ন সুপারিশ। ইনফ্লেশন বা অন্যান্য জায়গাগুলোতে একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে, জিডিপি গ্রোথের জন্য একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে। মোট কথা হলো যে
আমরা কোনো অ্যাম্বিশাস কিছু এই বাজেটে দেখানো হবে না, যেটা রিয়েলিস্টিক সিনারিওর কাছাকাছি রাখার চেষ্টা করা হবে, যাতে করে যতটুকু অর্জন করা যায় সেই রকম। তো এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বলা যায় সরকারের। নতুন প্রকল্প যাচাই বাছাই সিরিজ বৈঠক শুরু হয়েছে। এর আগে 7 নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। বলা হয় আগামী অর্থবছরে শেষ করা যাবে এমন প্রকল্প বরাদ্দে সর্বোচ্চ গুরুত্ব পাবে। সংশোধিত বাজেটে বাস্তবায়ন শেষ হবার কথা, নতুন এডিপিতে এমন প্রকল্প যুক্ত করা যাবে না। খাতভিত্তিক মোট বরাদ্দের 5% থোক হিসেবে রাখতে হবে নতুন প্রকল্পের জন্য। বদলানো যাবে না ইআরডির মাধ্যমে প্রকল্পে আসা বিদেশি ঋণ। অতিমূল্যায়িতভাবে একটা প্রকল্প করি, সেইটাকে উদাহরণ নিয়ে ভবিষ্যতের প্রকল্পগুলো কিন্তু সেইভাবে বানানো হচ্ছে। ফলে জনগণের অর্থের যে অপচয়, যেটা দিন শেষে আমার রাজস্ব আদায় অথবা আমাকে ঋণ করে পরিশোধ করতে হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের বড় দুর্বলতা হয়ে গেছে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা হতে পারে চলতি বছরের 2 জুন। স্বাধীনতার পর এই প্রথম জাতীয় বাজেটের আকার না বেড়ে কিছুটা কমছে অথবা আগের মতোই থাকছে। বলা হচ্ছে এর ফলে বাজেটে কিছুটা গুণগত পরিবর্তন আসবে এবং আগের তুলনায় বাজেট আসলে বাস্তবায়নযোগ্য হবে। কিন্তু দিন শেষে উন্নয়ন বাজেটই যেখানে মূল কথা, সেখানে যদি আমলাতন্ত্রের গতি আগের মতোই থাকে এবং প্রকল্প বাস্তবায়নের তুলনায় যদি মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়ানোর দিকেই ঠিকাদারদের বেশি মনোযোগ থাকে, তাহলে আসলে নতুন বাজেট নিয়েও আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না অন্তর্বর্তী সরকারের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ হয়েছে বেশ কয়েকটি দেশে। আবারও চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচক চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ। আর এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য। সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন। এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই। কেউ কেউ সেখানে কাজ করছেন, আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে। গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের। এখন অবশ্য দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা। আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য। এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে 45 দিন। তবে মে থেকে সেই ভিসা আবেদনের বড় অংশ রিজেক্ট হচ্ছে। আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা, বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া, দুবাই, ভিয়েতনাম, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয়। পরবর্তীতে একটাই আমাদের জন্য থাকে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড গত 5 তারিখ থেকে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা, কানাডা, ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল, যারা যে সমস্ত ট্যুরিস্ট যেত, তাদেরকেও রিজেকশন করে দিতেছে। ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনঅ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশিদের। এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় 2 মাস। একই অবস্থা ফিলিপাইনেরও। আগে 10 দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত 1.5 মাস। আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে, সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য। যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ। এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইললিগ্যাল মাইগ্রেশনটা আমাদের প্রচন্ড ক্ষতি করছে। কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে এবং তারা, যেহেতু দেশটা অনেক বড়, ক্ষেত খামার সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা পুরোপুরি ইললিগ্যাল, এবং সেটা একদম ইমিগ্রেশনের কাছে তথ্য আছে। কারা করছে? ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে। যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইললিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে, এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।